দীঘার সমুদ্র সৈকতের সামনেই একটি হোটেল, আজ আর নামটা ঠিক মনে আসছে না, তারই দোতলার তিনটি পাশাপাশি ঘর নিয়ে আমাদের ছাত্রছাত্রীদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। আর আমাদের তিনটে ঘর পেরিয়েছিল স্যার অজয় বসুর ঘর। সামনে মস্ত বড় বারান্দা, বিকেল থেকে ঝোড়ো হাওয়া দিচ্ছিল। আমি বারান্দার গা ঘেঁষে দাঁড়িয়ে ঢেউয়ের উত্থান পতন দেখছিলাম। হাতে ধরা ছিল সদ্য ধরানো সিগারেট। মনটা বেশ ফুরফুরে হলেও একটু বিরক্ত। আর বিরক্ত হবই বা না কেন, পাশের ঘরেই আমার কৃষ্ণকলি, অথচ সকালে থেকে কথা বলার বারংবার চেষ্টা করে চলেছি। ও এমন ভাব দেখাচ্ছিল যেন আমায় চিনতেই পারছে না। ওরই প্রিয় বান্ধবী লোপাকে দিয়ে দুবার ডাকতেও পাঠিয়েছিলাম, কিন্তু মুখের ওপর লোপার বলেই দিয়েছিল পিকনিকে ওর নাকি অনেক দায়িত্ব পড়েছে, আমার সঙ্গে কথা বলার মতো সময় ওর নাকি একদম নেই। বুঝেছিলাম এটা কৃষ্ণকলির নিছক বাহানা, হয়তো কাছে আসতে সংকোচ বোধ করেছে। অবশ্য সংকোচের কারণও ছিল স্যার অজয় বসুর প্রত্যক্ষ দৃষ্টি, যা কৃষ্ণকলিকে অনুসরণ করছিল সব সময়। তা আমার বুঝতে অসুবিধা হয়নি। আসলে কৃষ্ণকলির প্রতি স্যারের স্নেহ যে প্রবল, তা আমার কাছে অজানা ছিল না। কিন্তু পূর্ণ যৌবন কোনো বাধা মানে না। মনে মনে কৃষ্ণকলিকে ক্ষণিকের জন্য হলেও পাওয়ার অদম্য ইচ্ছা আমার রয়ে গিয়েছিল। দীঘায় এলাম, অথচ কৃষ্ণকলিকে একটুর জন্য নিজের করে পাবো না, ঠিক ভাবতে পারছিলাম না। রাত ক্রমশ বাড়ছিল, কিন্তু সুযোগ কোথায়? স্যারের কঠোর দৃষ্টির আড়ালে কৃষ্ণকলিকে কেমন করে নিয়ে যাব? তাছাড়া সেটা ঠিকও হবে না। কাকতালীয়ভাবে সুযোগটা এসে গিয়েছিল সেদিন। সৈকতে এসে খবর দিয়েছিল অজয় স্যার নাকি কলকাতায় ফিরে যাচ্ছেন। হঠাৎ করে প্রয়োজনীয় কোনো কাজ পড়ে গেছে, তাই ঝড় জলের মধ্যেই ওনাকে বেরিয়ে যেতে হচ্ছে। যাবার সময় উনি ওনার থাকার জন্য 203 নম্বর ঘরটা ছাত্রছাত্রীদের সুবিধার্থে রেখে গেছেন। কথাগুলি বলে মুচকি হেসেছিল সৈকত। সেই মুহূর্তে সৈকতের মুচকি হাসার কারণটা ঠিক বুঝতে না পেরে বলে উঠেছিলাম, কি ব্যাপার, হাসছিস? সৈকত পুনরায় একটু মুচকি হেসে বলেছিল, ঘর তো খালি, যা নবনীতাকে নিয়ে যত পারিস প্রেম কর। আমি সলজ্জ হাসি হেসেছিলাম, কিন্তু মনে মনে যার পরনাই আনন্দ পেয়েছিলাম স্যার ফিরে যাচ্ছেন শুনে। সেই সঙ্গে এই প্রশ্নটাও মনে জেগেছিল, কৃষ্ণকলি কি আমার ডাকে সাড়া দিয়ে আসবে? সমাধানটা অবশ্য সৈকতই করে দিয়েছিল। নৈরিত, সকাল থেকে তোকে আর নবনীতা দুজনকেই দেখছি শুকনো মুখে ঘুরে বেড়াচ্ছিস। তোদের মধ্যে এতটুকু কথা হয়নি, অথচ তোরা একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছিস কবে থেকে? সৈকতের প্রশ্নে মাথা নেড়ে জানিয়েছিলাম, তা তো ঠিক, কিন্তু এখানে কথা বলার সুযোগ কোথায় পেয়েছি বল? আরে স্যার তো চলে যাচ্ছেন, 203 নম্বর ঘরটা তো ফাঁকাই পড়ে থাকবে। যা না, কৃষ্ণকলিকে নিয়ে যত পারিস প্রেম কর। সৈকতের কথাগুলি শুনে মনে কেন জানি না একটা অদ্ভুত উত্তেজনা বোধ করেছিলাম, কিন্তু তার সঙ্গে মনে প্রশ্নটাও জেগেছিল, এত রাতে কৃষ্ণকলি আমার কাছে আসতে চাইবে? তাই প্রশ্নটা না করে পারলাম না সৈকতকে। কিন্তু নবনীতা কি আসবে সৈকত? আসবে রে, তোকে ভালোবাসে অথচ দীঘার মতো রোমান্টিক জায়গায় এসে তোর কাছে আসবে না, তা কি হয়? নবনীতাও চায় তোর সঙ্গে একটু একা থাকতে। নেহাত স্যারের কঠোর দৃষ্টি ছিল, কিন্তু এখন তো আর ভয় নেই, স্যার বাড়ি ফিরে যাচ্ছেন। সৈকত হাসতে হাসতে চলে গিয়েছিল। আমিও অপেক্ষা করে থেকেছিলাম কৃষ্ণকলির জন্য। পুনরায় কিছু সময়ের নীরবতা নেমে এলো নৈরিতের গোল পার্কের ঘরটা জুড়ে। নীরবতা ভেঙে বিন্দুই প্রশ্ন করে ওঠে, তা দিদিমণি সেরাতে এসেছিলেন ডাক্তারবাবু? একটা ছোট নিঃশ্বাস ফেলে নৈরিত বলতে শুরু করে, রাতের দিকে বৃষ্টি শুরু হয়েছিল, প্রথমে টিপ টিপ করে, তারপরে প্রবল। ঝোড়ো হাওয়ায় ওলট পালট করে দিচ্ছিল চারিদিক। রাতের খাওয়া সেরে আমরা বন্ধুরা যে যার মতোই গল্পে ব্যস্ত, কিন্তু আমার চোখ দুটো শুধু খুঁজে বেড়াচ্ছিল কৃষ্ণকলিকে। হঠাৎ লোপা এসে কানে কানে বলেছিল, 203 নম্বর ঘরে কৃষ্ণকলি আমার জন্য অপেক্ষা করছে। বন্ধুদের দৃষ্টি এড়িয়ে চলে গিয়েছিলাম 203 নম্বর ঘরটাতে। হালকা নীল রঙের রাতবাতির আলোয় দেখেছিলাম ঘরের মাঝ বরাবর খোলা জানলাটা দিয়ে
প্রকৃতির তাণ্ডব দেখতে ব্যস্ত কৃষ্ণকলি। আমি ঘরে প্রবেশ করতেই বেশ চমকে গিয়ে আমার দিকে দুটো কালো চোখ মেলে তাকিয়েছিল। আমি ধীরে ধীরে কাছে এগিয়ে যেতেই দুষ্টুমি ভরা হাসি হেসে আমায় বলে উঠেছিল, কি কেমন জব্দ হয়েছিলে মশাই? আমি ওর আরও কাছে এগিয়ে গিয়েছিলাম। তারপর ওর পাতলা দুটো ভেজা ঠোঁটে আলতো করে তর্জনী ছুঁয়ে বলে উঠেছিলাম, এমন জব্দ আর করো না কৃষ্ণকলি, আমি যে তোমায় খুব খুব ভালোবাসি। তারপর খুব দ্রুত ওর নরম শরীরটা গভীর আলিঙ্গনে আবদ্ধ করেছিলাম প্রবল উত্তেজনায়। ও কোনো বাধা দেয়নি আমার আলিঙ্গনে, নিজেকে সম্পূর্ণভাবে সাড়া দিয়েছিল। আমিও একের পর এক চুম্বনে ভরিয়ে দিয়েছিলাম ওর ঠোঁট, ওর গাল, ওর কপাল, ওর কণ্ঠ, সর্বশরীর। কৃষ্ণকলিও কত অবলীলায় মেলে ধরেছিল নিজেকে আমার কাছে। তারপর কেমন করেই বা মিলিত হয়েছিল দুজনের দুটো শরীর, তার সদ্য যৌবনপ্রাপ্ত ছেলে মেয়ে দুটোই জানত। পরের দিনও 203 নম্বর ঘরটায় আমরা একইভাবে মিলিত হয়েছিলাম সবার অলক্ষ্যে, নিজেদের সম্পূর্ণ ইচ্ছেতে। তবে আজ সবই মনে হয় স্বপ্ন, কারণ এখন মনে হয় কৃষ্ণকলি হয়তো সেদিন চেয়েছিল আমার কাছ থেকে একটু আনন্দ পেতে। ভালোবাসা কাকে বলে ও জানতো না। কৃষ্ণকলি, আমি তোমাকে বিয়ে করতে চাই। সদ্য ডাক্তারি পাশ করে একদিন দুজনে চলে গিয়েছিলাম ময়দানে, সবুজ ঘাসের ওপর দুজনে পাশাপাশি বসে। আমার কথা শুনে ওর মুখটা ক্ষণিকের জন্য উজ্জ্বল হয়ে কেমন যেন ম্লান হয়ে গিয়েছিল সেই মুহূর্তে। আমি ওর নরম হাতে আলতো চাপ দিয়ে বলে উঠেছিলাম, কৃষ্ণকলি, সত্যি আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার মা খুব তাড়াতাড়ি কলকাতায় এসে তোমার সঙ্গে তোমার হোস্টেলে দেখা করে তোমার বাবার কাছে যাবেন আমাদের বিয়ের কথা বলতে। তুমি রাজি তো? ও ফ্যাল ফ্যাল করে কেমন যেন অদ্ভুত দৃষ্টি মেলে তাকিয়ে থেকেছিল আমার মুখের দিকে। ওর পাতলা ঠোঁট দুটো থরথর করে কেঁপে উঠে কিছু বলতে চেয়েছিল সেই মুহূর্তে, কিন্তু বলতে পারল না কেন আজও আমি জানি না। ভোর হয়ে এলো। বিন্দু, যাও এবার নিজের ঘরে যাও, আমি এখন বড় ক্লান্ত। আবার না হয় অন্য কোনো দিন শুনো কৃষ্ণকলির কথা। কথাগুলি বলতে গিয়ে সত্যিই বেশ কণ্ঠস্বর ক্লান্ত শোনালো নৈরিতের। কিন্তু বিন্দু নাছোড়, তাকে যে জানতেই হবে শেষ পর্যন্ত কৃষ্ণকলির সঙ্গে তার ডাক্তারবাবুর বিয়েটা হলো না কেন। অথচ আজও ডাক্তারবাবু কৃষ্ণকলির স্মৃতি বই নিয়ে বেড়াচ্ছে তার বুকের ভেতর। আজও তার হাতে স্পর্শের মধ্যে সে তার কৃষ্ণকলিকেই খুঁজে বেড়ায়। কোনো ঘনিষ্ঠ মুহূর্তে শুধু কৃষ্ণকলির নামই সে উচ্চারণ করে। অথচ নবনীতা দিদিমণি এমনই একজন মেয়ে মানুষ যে ডাক্তারবাবুকে ভালো করে চিনতেই পারল না যে ডাক্তারবাবু তাকে কত ভালোবাসে। এ কেমন করে সম্ভব? যে মেয়ে মানুষ কত সহজে তার শরীর দিতে পারল যে পুরুষ মানুষটাকে, অথচ তাকে সে ভালোই বাসত না। তবে কি ডাক্তারবাবুর কথাই ঠিক? দিদিমণি শুধু আনন্দটুকুই পেতে চেয়েছিল ডাক্তারবাবুর কাছ থেকে। এও কোনোদিন সম্ভব? কোনো মেয়ে মানুষ এরকমও হয়? মনের মধ্যে নানা প্রশ্নের ভিড় নিয়েই বিন্দু বলে ওঠে, ডাক্তারবাবু আর শেষটুকু বলে দেন আজ। আমি যে জানতে চাই কেন আপনাদের বিয়ে হয়নি। বিন্দুর প্রশ্নে ম্লান হাসি হাসল নৈরিত। তারপর শান্ত কণ্ঠস্বরে বলে উঠল, আচ্ছা বিন্দু, তুমি কেমন ধরনের মেয়ে বলো তো, যে পুরুষ মানুষটার সঙ্গে তোমার দীর্ঘ 5 বছরের সম্পর্ক তারই প্রেমিকার গল্প শুনতে চাইছো, অথচ তোমার এতটুকুও হিংসা হচ্ছে না? না গো না ডাক্তারবাবু, আমি আপনার থেকে যে অমূল্য রত্ন পেয়েছি তা আপনি এখনো জানেন নাই ডাক্তারবাবু। তাই নিয়েই আমি সুখে থাকতে পারবো সারা জীবন। আমার আর কিছু চাইলাই। তাহলে হিংসা হবে কিসের? বিন্দু কি অমূল্য রত্নের কথা বলতে চাইছে তা ঠিক সেই মুহূর্তে বুঝে উঠতে পারল না নৈরিত। কারণটার কিছুই নয়, বেশি মাত্রায় মদ পেটে গিয়েছে, বিচার বুদ্ধি হয়তো তার সাময়িক অস্তমিত। শুধু অদ্ভুত দৃষ্টি মেলে কিছুক্ষণ তাকিয়ে থাকলো বিন্দুর মুখের দিকে। পশ্চিম কোণের জানলা বরাবর এসে পড়া এক টুকরো চাঁদের আলোয় বিন্দুর মুখখানি বড় মোহময়ী দেখালো নৈরিতের কাছে। দীর্ঘশ্বাস ফেলল, তারপর বলে উঠল, আমি আর কি দিতে পারলাম বিন্দু তোমাকে? তোমার ভরা যৌবন নদীতে আমি তো
শুধু একটা জরা জীর্ণ সেতু মাত্র। আমার মধ্যে তুমি কোন সুখটাই পেলে বলো? নিজের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়েছ আমায়, তা কি আমি বুঝি না? অথচ আমি তোমায় এতটুকু ভালোবাসতেই পারলাম না। আজও আমি কেন জানি না, তোমার দেহ স্পর্শ করলেই আমার কৃষ্ণকলির মুখটাই ভেসে ওঠে চোখের সামনে বারবার। এখনো সেই অনুভূতি অনুভব করি, যেমনটি প্রথম যৌবনে কৃষ্ণকলির সঙ্গে মিলনের মুহূর্তে অনুভব করেছিলাম। অথচ বিশ্বাস করো, আমি ওকে ভুলে যেতে চাই, কিন্তু পারি না, কিছুতেই পারি না। কত কত মদ খেলে কৃষ্ণকলিকে ভুলতে পারবো বলতে পারো বিন্দু? কথাগুলি বলে অসহায় দৃষ্টি মেলে নৈরিত বিন্দুর মুখের দিকে তাকিয়ে থাকলো উত্তরের আশায়। বিন্দু চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, ধীরে ধীরে এগিয়ে গেল নৈরিতের দিকে, আলতো হাত রাখলো নৈরিতের কপালে, ধীরে ধীরে নৈরিতের কপালে হাত বুলিয়ে দিতে থাকলো। বিন্দুর হাতে শীতল স্পর্শ নৈরিতের চোখে নামিয়ে আনলো ঘুম, বড় শান্তির ঘুম। ভোর হয়ে গেছে। একটা ছোট নিঃশ্বাস ফেলে বিন্দু দরজাটা ভেজিয়ে দিয়ে ধীরে ধীরে চলে গেল নিজের ঘরে। সেই গত রাত থেকে মনটা একটা প্রশ্নেই থেমে গিয়েছিল বিন্দুর। কি এমন ঘটনা ঘটেছিল যে ডাক্তারবাবু কে নবনীতা দিদিমণি গ্রহণ করলেন না? ডাক্তারবাবুও তো তা বলতে চাইছেন না। তবে কি ডাক্তারবাবুর মায়ের জন্যই ওনারা মিলিত হতে পারেননি? কিন্তু কেমন করে জানবে সে? দিনের নানা কাজের মধ্যেও মনে প্রশ্নগুলো থেকেই গিয়েছিল বিন্দুর। মনে মনে এটাও বুঝেছিল সে, ডাক্তারবাবু তার কৃষ্ণকলির সম্পর্কে আর কিছু বলতে তাকে নারাজ। তাই তাকে নবনীতা দিদিমণির সম্পর্কে সব জানতে গেলে সৈকত দাদাবাবুর কাছ থেকেই জানতে হবে। হয়তো সেই বলে দিতে পারবে সব কিছু। কিন্তু সৈকত দাদাবাবুও কি তাকে বলতে চাইবে? কারণ সৈকত দাদাবাবুর কাছে তো সে ডাক্তারবাবুর বাড়ির ঝি ছাড়ার কিছুই নয়। ঠাড়ে ঠোড়ে সৈকত দাদাবাবু তার আর ডাক্তারবাবুর সম্পর্ক নিয়ে অনেক কটু কথাই বলেন, তা বিন্দুও জানে। মনে মনে রাগও হয় সৈকত দাদাবাবুর ওপর। কিন্তু সেই সঙ্গে এ কথাও মনে আসে, সৈকত দাদাবাবুর তো কটু কথাগুলি বলার সত্যি তো কারণ আছে। ডাক্তারবাবুর মতো অত বড় মাপের মানুষের সঙ্গে তার সম্পর্ক তো সত্যিই মানায় না। কিন্তু সে তো সত্যি এই সম্পর্কের জন্য দায়ী নয়। কেমন করে যে ডাক্তারবাবুকে সে সত্যিই কারের ভালোবেসে ফেলল, তা সত্যিই তার জানা নেই। আর এই ভালোবাসার সম্পর্কের মধ্যে কারোর কটূক্তি তাকে আঘাত করতে পারে না, কারণ ডাক্তারবাবুকে সে সত্যিই ভালোবাসে। আর সেই ভালোবাসার চিহ্ন স্বরূপ যে মূল্যবান জিনিসটা তার গর্ভে এসেছে, তাকে সুন্দর একটা জীবন দিতে গেলে সকলের সব কটূক্তি সে মাথা পেতে নেবে। দু একদিন বাদেই দুপুরের দিকে সৈকত এলো কোনো একটা বিশেষ খবর নিয়ে নৈরিতের বাড়ি। কিন্তু সেই মুহূর্তে নৈরিত বাড়ি ছিল না। দুপুরের দিকে নৈরিত হসপিটালে থাকাই স্বাভাবিক জেনেও সৈকত আসাতে বেশ একটু অবাকই হয়েছিল বিন্দু। কিন্তু সেই মুহূর্তে এটাও মাথায় খেলে গেল, ডাক্তারবাবুর অনুপস্থিতিতেই সৈকত দাদাবাবুর কাছ থেকে নবনীতা দিদিমণি সম্পর্কে জানাটা দরকার। তাই ভালোই হয়েছে এই সময় সৈকত দাদাবাবু আসাতে। বাইরের ঘরে সুদৃশ্য কাঠের চেয়ারটায় বসে একটা ইংরেজি পত্রিকার পাল্টা উল্টাচ্ছিল সৈকত। চায়ের পেয়ালা সমেত কিছু খাবার নিয়ে বিন্দু ঘরে ঢুকতেই সৈকত সেন্টার টেবিলে পত্রিকাটি রেখে বলে ওঠে, হরিহরদার মুখে শুনলাম নৈরিত হসপিটালে বেরিয়ে গেছে। তাই আর বসে থেকে কাজ নেই। তোমাকেই বলে চাই, নৈরিতকে বলো কাল আমি আসবো। একজন খুব অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি, হয়তো আর বাঁচবে না। তাকে একবারটির জন্য হলেও নৈরিতকে দেখতে যেতে হবে। নইলে বিন্দু হঠাৎ তড়িঘড়ি সামনে এগিয়ে আসে সৈকতের। তারপর সৈকতের হাত দুটো চেপে ধরে বলে ওঠে, কি অসুস্থ দাদাবাবু? নবনীতা দিদিমণি? ডাক্তারবাবুর কৃষ্ণকলি? আমার কেন জানি না আপনার কথা শুনে ওনার কথাই মনে হচ্ছে। বিন্দুর মুখে নবনীতা নামটা শুনে প্রথমটা বেশ অবাক হলো সৈকত। তারপর নিজেকে সামলে নিয়ে বলে উঠল, কে নবনীতা? কেন, ডাক্তারবাবু ভালোবাসতেন যাকে, সেই নবনীতা? সৈকত বোধ করিয়া আন্দাজ করতে পারল বিন্দু নবনীতার সম্পর্কে নৈরিতের কাছে কিছু শুনে থাকবে। তাই আর অস্বীকার করে লাভও নেই। একজন মৃত্যু পথযাত্রীর সম্বন্ধে বিন্দু কিছু জানতে চাইছে, তাতে
অস্বীকার করেই বা কী হবে। তাই আলতো করে মাথা নেড়ে বলে উঠল, হ্যাঁ চিনি, কিন্তু তার সম্পর্কে তেমন কিছুই তো আমি জানি না, শুধু বলতে পারি ও এখন কোথায় রয়েছে। বিন্দু বেশ উত্তেজিত হয়ে বলে ওঠে, তাহলে ওনার ঠিকানাটাই দেন দাদাবাবু, আমি ওনার বাড়ি ঠিকই খুঁজে বার করব, কারণ আমার ওনাকে যে অনেক কিছু বলার আছে। আর যদি আপনি ওনারই অসুস্থতার কথা বলার জন্য এসে থাকেন, তাহলে বলেন উনি কোন হাসপাতালে আছেন। আমার যে ওনার থেকে অনেক কিছু জানার দরকার। কিন্তু ঠিকানা পেলেও তুমি ওর কাছে যেতে পারবে কি? কলকাতা শহর চেনা বড় কঠিন বিন্দু। বরং তোমার যদি আজ সুবিধা থাকে তাহলে আমি তোমাকে নিয়ে যেতে পারি নবনীতার কাছে। বিন্দু তৎক্ষণাৎ রাজি হয়ে যায় এবং সৈকতের সঙ্গে বিন্দু হাজির হয় কলকাতার একটি নামকরা নার্সিংহোমে। সৈকতের দেখানো পথে গাড়ি এসে দাঁড়িয়েছিল কলকাতার একটি নামকরা নার্সিংহোমের সামনে। সৈকত বিন্দুকে নিয়ে গেল ভিতরে। বিকেল 4টে, তাই ভিজিটিং আওয়ার্স শুরু হতেই সৈকত একটি কার্ড বিন্দুর হাতে দিয়ে বলে ওঠে, এই নম্বরের কেবিনেই নবনীতা আছে, বেশিক্ষণ সময় নিও না, ওর বাড়ির লোকেরা ওর সঙ্গে দেখা করতে আসবে, তাই যতটুকু জানার জেনো। তোমার কথা ও লোকমুখে অনেক শুনেছে, তাই প্রথমটা চিনতে না পারলেও একটু পরিচয় দিলেই আশা করিও চিনতে পারবে তোমাকে। বিন্দু সৈকতের দেওয়া কার্ডটা হাতে নিয়ে এগিয়ে গেল লিফটের দিকে। কিছুক্ষণের মধ্যে উপস্থিত হলো একটি সাজানো গোছানো কেবিনের সামনে। কেবিনের ধার ঘেঁষে মাঝারি আকারের একটি বেড, তার ওপরেই আপামস্তক সাদা চাদরে ঢাকা দিয়ে পাশ ফিরে শুয়ে আছে এক মহিলা। বিন্দু ঠিক বুঝে উঠতে পারল না কি বলে ডাকবে ভদ্রমহিলাকে, তাই চুপ করে কিছু সময় দাঁড়িয়েই থাকলো। একজন মধ্যবয়সী নার্স বিন্দুকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলে ওঠে, আপনি কি পেশেন্টের সঙ্গে কথা বলতে চান? বিন্দু মাথা হেলায়। নার্স মহিলার বিছানার দিকে এগিয়ে গেল। শান্ত কণ্ঠস্বরে ডেকে উঠল, নবনীতা ম্যাডাম, আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছেন। আপনি কি বসবেন? আমি তাহলে আপনাকে বসিয়ে দেব, বসে বসে কথা বলুন। নবনীতা মাথা নেড়ে সায় দিতেই নার্স মহিলা ধীরে ধীরে নবনীতাকে বিছানায় বসিয়ে দিলে বিন্দু অবাক চোখে তাকিয়ে রইল তার ডাক্তারবাবুর কৃষ্ণকলির দিকে। শরীরে অদ্ভুত একটা শিহরণ খেলে গেল বিন্দুর। যে কৃষ্ণকলির জন্য আজ 30 বছর ডাক্তারবাবু বিয়ে করেনি, এই সেই। কই, তেমন তো সুন্দর নয়, রোগা কালাপনা গায়ের রং, মাথায় চুল নেই বললেই চলে। হয়তো বয়সকালে সুন্দর ছিল, এখন বয়স হয়ে গেছে। আন্দাজ বিন্দুর মা যদি বেঁচে থাকতো এইরকমই বয়স হতো। তুমি বিন্দু? নবনীতার কণ্ঠস্বরে বিন্দু সম্বিত ফিরে পেয়ে বলে উঠল, হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে আমার নাম বিন্দু? বেশ বিস্ময় ফুটে উঠল বিন্দুর কণ্ঠস্বরে। বারে, আমি আমার নৈরিতের কোন মেয়ে পছন্দ তা জানবো না, তা কি করে হয়? আপনি ডাক্তারবাবুকে এখনো এতটাই চেনেন? বেশ ব্যঙ্গের সুর ফুটে উঠল বিন্দুর কণ্ঠস্বরে, যা বুঝতে অসুবিধা হলো না নবনীতার। কিছুক্ষণ চুপ করে থেকে নবনীতা মৃদু হাসল, তারপর বলে উঠল, আজ 30 বছরে একটা দিন নেই যে আমি ওকে ভুলে গিয়ে থাকতে পেরেছি। জানো বিন্দু, আমার স্বামী মারা গিয়েছেন 10 বছর হলো। তিনিও কিন্তু জানতেন আমার আর নৈরিতের ভালোবাসার কথা। আমার 2 ছেলে মেয়েও জানে তাদের নৈরিত আঙ্কেলের কথা। আসলে আমার স্বামী বলতেন, ভালোবাসা তো কোনো অন্যায় নয়। আমি তোমার সব কিছু পেয়েছি নবনীতা, না হয় তোমার মনের একটু কোণে জায়গা জুড়ে থাক না তোমার নৈরিত, তাতে হিংসার তো কোনো কারণ নেই। আসলে আমার স্বামী মানুষটা খুব উদার ছিলেন। ম্লান হাসি হাসল নবনীতা, তারপর শশব্যস্ত হয়ে বলে উঠল, কিন্তু বিন্দু, তুমি অত দূরে দাঁড়িয়ে আছো কেন? এই আমার কাছটাতে এসে বসো। বিছানার এক ধারে অনেক কষ্টে নিজেকে সরিয়ে নিয়ে গেল নবনীতা, যাতে বিন্দু তার পাশটিতে বসার জায়গাটুকু পায়। নবনীতার পাশে গিয়ে বসলে কিছুক্ষণ অদ্ভুত দৃষ্টি মেলে বিন্দুর মুখের দিকে তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলল নবনীতা। তারপর শীর্ণ হাতখানি বিন্দুর হাতের ওপর রেখে বলে উঠল, নৈরিত তোমাকে খুব ভালোবাসে তাই না বিন্দু? জানো, আমাকেও নৈরিত খুব ভালোবাসত। কিন্তু কিন্তু কি দিদিমণি, উনি তো আপনাকে এখনও ভালোবাসেন ঠিক আগের মতো।
আপনার কথাই মনে হলো আপনি ওনাকে ভালোবাসতেন। তবে কেন আপনাদের বিয়ে হলো না? আপনি যদি ওনাকে ভালোই বেসেছিলেন তাহলে ওনাকে চরিত্রহীন বলে ফিরিয়ে দিয়েছিলেন কেন? তুমি দেখছি নৈরিতের কাছ থেকে অনেক কিছুই জেনেছ, কিন্তু ওকে যদি আমি সেদিন চরিত্রহীন অপবাদ না দিতাম তাহলে ও আমাকে কখনোই ছেড়ে যেত না বিন্দু। আর ও ছেড়ে না গেলে আমাদের বিয়েটা যে হতোই, যা কখনোই আমাদের জীবনে শুভ হতো না। তার মানে দিদিমণি? নবনীতার কথাগুলি শেষ হওয়ার পূর্বেই প্রশ্নটা করে ওঠে বিন্দু। নবনীতা দীর্ঘশ্বাস ফেলে তারপর বলতে শুরু করে, তার আর নৈরিতের কথা যা অজানাই থেকে গেছে নৈরিতের কাছে। সে 30 বছর আগের এক শীতের সন্ধ্যায় আমার হোস্টেলের ঘরে আমি একাই ছিলাম। আমার ঘরের সঙ্গী বান্ধবীটি কোনো কারণে নিচের বাড়ি গিয়েছিল। সামনে পরীক্ষা, তাই সবে বইটা খুলে মুখের সামনে মেলে ধরেছি। আমাদের হোস্টেলের গার্ড নরেন্দার পিছন পিছন একজন মধ্যবয়সী ভদ্রমহিলা ঘরে ঢুকে এলে নরেন্দা আমার দিকে আঙুল দেখিয়ে বলে উঠেছিল, এই হলো নবনীতা দিদিমণি, আপনারা কথা বলুন। নরেন্দা আমায় দেখিয়ে দিয়ে চলে যেতেই ভদ্রমহিলা আমার দিকে এগিয়ে এসেছিলেন। আমি বিছানা ছেড়ে উঠতে যাব ওনার বসার জন্য, কোন চেয়ার এগিয়ে দেব বলেই উনি আমাকে উঠতে বাধা দিয়ে বেশ কোমল ও মিষ্ট কণ্ঠস্বরে বলে উঠেছিলেন, আমি নৈরিতের মা, তুমি নবনীতা। তোমার সব পরিচয় আমি পেয়েছি মা। তুমি আমার নৈরিতকে খুব ভালোবাসো, তাও আমি জানি, কিন্তু আমি তোমার কাছে আজ এসেছি একটা ভিক্ষা চাইতে, যা তুমি পারো এই পর অন্যে প্রতিপালিত বিধবা মাটিকে দিতে। আমি অবাক হলাম, মনে ভয়ের সঞ্চার হলো আমার। মনে মনে ভেবে পেলাম না উনি নৈরিতের মা, উনি আমার কাছে কি ভিক্ষা চাইতে এলেন? আমার স্বামী একজন সাধারণ কেরানি ছিলেন। ছেলেকে ভালো স্কুলে পড়ালেও ডাক্তারি পড়ানোর মতো ক্ষমতা ওনার ছিল না। তাছাড়া পড়ানোর সময়টুকু পাওয়ার মুহূর্তেই উনি পৃথিবী থেকে চলে গেলেন। নৈরিতের ডাক্তারি পড়ার সব খরচ খরচা কাঁধে তুলে নেন আমার শ্বশুরমশাই, মানে নৈরিতের ঠাকুরদা মশাই। আর উনি হলেন সাত্ত্বিক গোড়া ব্রাহ্মণ। তার পরিবারে আজ পর্যন্ত কোনো নিচু জাতের মেয়ে বা পুত্রবধূ বা নাতবউ হয়ে প্রবেশ করেনি, এটাই ওনার অহংকার। তুমি প্রথম যে কায়স্থ ঘরের মেয়ে হয়ে ওই পরিবারের নাতবউ হয়ে প্রবেশ করবে, কিন্তু তা কখনোই ওই পরিবারের কাম্য নয়। যদিও চরিত্র বা স্বভাব, শিক্ষাগত যোগ্যতায় তুমি যে কোনো পরিবারের উপযুক্ত বউ হতে পারো, কিন্তু একেই তো তুমি কায়স্থ। সর্বোপরি তুমি দত্তক কন্যা, যার পিতা মাতা বংশ পরিচয় কিছুই পাওয়া যায় না। সে কি কখনো কোনো সম্ভ্রান্ত পরিবারের বউ হওয়ার যোগ্য বলে তুমি মনে করো? তোমার সেন পদবী আর আমরা চ্যাটার্জি, তাতেও হয়তো মেনে নেওয়া যেত এই উঁচু ও নিচু জাতের বিবাহ, কিন্তু যে মুহূর্তে জানা গেছে তুমি তোমার বাবার নিজের সন্তান নও, ওনারা তোমাকে দত্তক নিয়েছিলেন, তাহলে কি করে তোমাকে চ্যাটার্জি বাড়ির পুত্রবধূ হিসেবে মেনে নেব বলতে পারো? আমি কায়স্থ, উপরন্তু দত্তক। আমি স্তম্ভিত। কি কথা বলে চলেছেন উনি, ঠিক বুঝে উঠতে পারলাম না সেই মুহূর্তে। তবে কি এই সকল কারণেই আমায় নৈরিতের জীবন থেকে সরে যেতে হবে চিরকালের মতো? সেই ইচ্ছাই মনে মনে পোষণ করে এসেছেন ভদ্রমহিলা। উনি আমায় চুপ করে বসে থাকতে দেখে দ্রুত আমার বিছানার কাছটিতে গিয়ে এসে অদ্ভুত একটা কাণ্ড করলেন। নিজের আঁচলটা আমার সামনে মেলে ধরলেন, তারপর অশ্রুসিক্ত কণ্ঠস্বরে বলে উঠলেন, মনে করো আমি তোমার মা, আর সেই অধিকারে আমি তোমার কাছ থেকে আমার ছেলেকে ভিক্ষা চাইছি। তুমি আমার ছেলের জীবন থেকে চলে যাও। আমি একজন বিধবা মা, আর নৈরিত আমার একমাত্র সন্তান। অনেক অনেক স্বপ্ন রয়েছে আমার, আর ওর ঠাকুরদা মশাইয়ের ওকে ঘিরে। আমার কথা না হয় ছেড়েই দাও। ওর ঠাকুরদা মশাইয়ের মতো একজন সাত্ত্বিক ব্রাহ্মণের কথা একটু চিন্তা করো। তিনি কিছুতেই তোমাদের বিয়ে মেনে নিতে পারবেন না, উনি মরে যাবেন। আমি কিছুক্ষণ চুপ থেকেছিলাম। মনে মনে ভেবেছিলাম, আমার জন্মের ইতিহাস যদি একটি পরিবারের, বিশেষ করে একজন মা আর একজন বৃদ্ধ ঠাকুর দা মশাইয়ের কষ্টের কারণ হয়, তবে কি দরকার সেই কষ্টকে ডেকে আনার। নিজেকে সংযত করলাম এই ভেবে, থাক না, মানুষ নৈরিত ওদের সন্তান রূপে, আমার জীবনে না হয় ওর নামটুকুই থাক। কিন্তু একটা কথা ভেবে পেলাম না,
সেই মুহূর্তে যে আমার জন্ম ইতিহাস একমাত্র আমার পালিত বাবা মা আর আমি ছাড়া কেউ তো জানে না, তাহলে নৈরিতের মা জানলেন কি করে? আমার প্রত্যুত্তরের আশায় কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থেকেছিলেন ভদ্রমহিলা। হয়তো আমি নিরুত্তর দেখে একটু বিরক্তও হয়েছিলেন। নিজের আঁচলটা দ্রুত গুছিয়ে নিয়ে ভদ্রমহিলা অত্যন্ত রূঢ় স্বরে বলে উঠেছিলেন, সব কিছু জানার পরও যদি তোমার সঙ্গে আমার নৈরিতের বিয়ে হয়, তবে তুমি জেনে রেখো তা কোনো দিনও সুখের হবে না। চমকে উঠেছিলাম আমি। কি বলছেন উনি? ভয় কেঁপে উঠেছিল বুকের ভেতরটা। নিজের জন্য নয় বিন্দু, নৈরিতের জন্য। মুহূর্তে মনে হয়েছিল একজন মায়ের চোখের জলে সংসার গড়ব তা কেমন করেই হয়। চুপ করে বসে থেকেছিলাম বিছানার ওপর। কিছু সময় কেটে গেলে উনি চলে যেতে উদ্যত হলে শান্ত কণ্ঠস্বরে তখন বলেছিলাম, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার ছেলের জীবন থেকে আমি সরে যাব। কিন্তু একটা কথা আপনি কেমন করে জানলেন আমি দত্তক কন্যা? আমি নৈরিতকে কিছুদিন আগেই ভিক্টোরিয়ায় বেড়াতে গিয়ে যে কথা বলতে চেয়েও বলতে পারিনি, তাহলে আপনি কার থেকে জানলেন? কারণ আমার জন্ম বৃত্তান্ত আমার পালিত বাবা মা ছাড়া আর কেউ তো জানেন না। ভদ্রমহিলা ছোট নিঃশ্বাস ফেলে বলে উঠেছিলেন, তোমার বাবার কাছ থেকে। চমকে উঠেছিলাম। বাবা বলেছেন আপনাকে? কিন্তু আমার বাবার সঙ্গে আপনার দেখা হলো কোথায়? প্রশ্নটা না করে পারিনি। তোমার কাছে আসার পূর্বে আমি নৈরিতকে তোমার দেওয়া ঠিকানা অনুযায়ী তোমাদের বাড়ি গিয়েছিলাম। তোমার বাবাই তোমার সঙ্গে নৈরিতের বৈবাহিক সম্পর্ক স্থাপনের আগে সত্যটা জানানো দরকার বিবেচনা করেই বলেছিলেন যে তারা নিঃসন্তান ছিলেন। কয়েক বছর পর একটি অনাথ আশ্রম থেকে তোমাকে তারা দত্তক নেন এবং তারাই তোমাকে মানুষ করেন। মনে মনে কেন জানি না সেই দিন ধন্যবাদ জানিয়েছিলাম পালক পিতাকে। সত্যি তো মিথ্যা দিয়ে সব গড়া গেলেও সম্পর্ক গড়া যায় না। আমার পালক পিতা সব সত্য বলে ঠিকই করেছেন। একটা দীর্ঘশ্বাস ফেলল নবনীতা। বিন্দু আলতো করে নবনীতার কপালে হাত রাখল। তারপর শান্ত কণ্ঠস্বরে বলে উঠল, এতই যদি ভালোবাসতে ডাক্তারবাবুকে তবে বিয়ে করেছিলে কেন? ওনাকে ছাড়াও তো বাঁচতে পারতে গো দিদিমণি। ম্লান হাসি হাসল নবনীতা। তারপর পুনরায় বলতে শুরু করলো, হ্যাঁ পারতাম, সারা জীবনটা কাটিয়ে দিতাম নৈরিতের জন্য। কিন্তু কিছু সময় হয়তো মানুষকে অসহায় করে দেয়। আমার ক্ষেত্রেও তাই দিয়েছিল। নৈরিতের মা কিছুক্ষণ কিছু ভাবলেন, তারপর হঠাৎ আমার হাত দুটো চেপে ধরে বলে উঠেছিলেন, মা আরেকটা কথা তোমাকে বলবো, তুমি রাখবে, কথা দাও? কেন জানি না ভদ্রমহিলার মুখের দিকে তাকিয়ে কথা না দেওয়ার কথা ভাবতে পারলাম না। বলেছিলাম, বলুন। তুমি বিয়ে করো। চমকে উঠেছিলাম। তৎক্ষণাৎ ওনার হাত থেকে নিজের হাত দুটো ছাড়িয়ে চিৎকার করে বলে উঠেছিলাম, কি বলছেন আপনি? আপনি তো জানেন আমি। কথা শেষ করতে পারিনি। উনি বলে উঠেছিলেন, জানি তুমি আমার নৈরিতকে ছাড়া কারোকে তোমার জীবন সঙ্গী হিসেবে ভাবতে পারো না, কিন্তু এটা কি ভেবেছ, তুমি যদি নৈরিতকে মানসিক দিক থেকে চরমতম আঘাত না করতে পারলে তাহলে ও তোমাকে ছেড়ে যাবে কেন? কিন্তু তা আমি পারবো কেমন করে? ও সামনে এসে দাঁড়ায়, যদি আমি কেমন করে বলবো আমি অন্য পুরুষকে বিয়ে করব? কি অজুহাত দেব? ও যদি প্রশ্ন করে আমাকে, ছেড়ে অন্য পুরুষকে তুমি কি কারণে বিয়ে করতে চাও? আমার ভালোবাসা কি এতই ঠুনকো, মন চাইলেই ভেঙে ফেলা যায়? ভদ্র মহিলা নিরুত্তর থেকেছিলেন কিছু সময়। তারপর বলে উঠেছিলেন, চরিত্রহীন বলবে। একজন চরিত্রহীনের সঙ্গে তুমি সারা জীবন থাকতে পারবে না, তাই বলবে। আমি একজন মা, আমার কথা মতো তুমি এটুকু পারবে না মা? সজল চোখ দুটি মেলে ভদ্রমহিলা তাকিয়ে থেকেছিলেন আমার দিকে উত্তরের আশায়। আমি ওনাকে ফিরিয়ে দিতে পারিনি। নিজের ভালোবাসার গলা টিপে হত্যা করে আমি সেদিন কথা দিয়েছিলাম। বেশ, আপনার কথাই আমি রাখব। ভদ্রমহিলা আমার মাথায় হাত রেখেছিলেন। তারপর আশীর্বাদ করে বলে গিয়েছিলেন, তোমার মঙ্গল হোক মা। কিছুক্ষণে নীরবতা ভেঙে বিন্দুই প্রশ্ন করে ওঠে, তারপর কি হয়েছিল দিদিমণি? তারপর সে এসেছিল আমার কাছে, হাতে এক গোছা রজনীগন্ধা। আমার বড় প্রিয় ফুলও জানত। এসে বলেছিল, মা ঠাকুরদা একদিন না একদিন আমাদের সম্পর্ক মেনে নেবে কৃষ্ণকলি, তুমি চিন্তা করো না।
ওনাদের জন্য আমরা কেন আমাদের সম্পর্ক নষ্ট করব? বলতে পারিনি নৈরিত, আমাদের দুজনের মিলনে শুধু তুমি ব্রাহ্মণ আর আমি কায়স্থ, তা অন্তরায় নয়। তার থেকেও বড় অন্তরায় হলো আমি আমার মা বা মায়ের পালিত কন্যা। তা তুমি যদি জানতে পারো, তুমিও তোমার মায়ের মতো আমাকে দূরে সরিয়ে দেবে। তাই চুপ করে রইলাম কিছুক্ষণ। ওর ধৈর্যের ভাত ভেঙেছিল বোধ করি আমার নীরবতায়। চিৎকার করে বলে উঠেছিল, কৃষ্ণকলি, তুমি কিছু বলো। আমি কঠোর কণ্ঠস্বরে বলে উঠেছিলাম, তোমার মতো চরিত্রহীন পুরুষকে বিয়ে করা তো দূরে থাক, তোমার মুখ দেখাও পাপ। তুমি আশা করলে কি করে আমি তোমাকে বিয়ে করব? তোমার মতো মানুষকে বিয়ে করার আগে আমার মৃত্যু কাম্য। এরপর যতটা অপমান করলে একটা মানুষ নিজে থেকেই চলে যেতে চায়, তাই করেছিলাম ওকে। আর দেখেছিলাম আমার নৈরিতকে ধীরে ধীরে চলে যেতে। আর তারপর তড়ি ঘড়ি কিছু মাস বাদেই বাবার দেখা একজন আইনজীবী, যিনি নিজেও পিতা মাতার দত্তক পুত্র, সেই রকমই পাত্রকে বিয়ে করে আমি ওর জীবন থেকে নিজেকে সরিয়ে ফেলার চেষ্টা করলাম। কিন্তু বিশ্বাস করো বিন্দু, আমি পারিনি দিনের পর দিন স্বামীর বিছানা সঙ্গী হয়েও মন খুঁজে ফিরেছে নৈরিতকে। জানতাম সেটা অন্যায়, দিনের পর দিন আমি আমার স্বামীকে ঠকাচ্ছি, কিন্তু এছাড়া আমার আর কিছুই করার ছিল না। মন তো কারো বশ্যতা স্বীকার করে না। ছোট্ট নিঃশ্বাস ফেলল নবনীতা। জানো বিন্দু, আমার মনে হয় জীবনে ভালোবাসা হয়তো একজনকেই বাসা যায়। নবনীতা পুনরায় ম্লান হাসি হেসে বিন্দুর হাতটা নিজের হাতে তুলে নিয়ে বলে উঠল, আচ্ছা বিন্দু, বলতে পারো এতে ভদ্রমহিলা কার ক্ষতি করেছিলেন সেই দিন? তিনি তার অন্ধ জাত ধর্মের জন্য তার সন্তানেরই ক্ষতি করেছিলেন। আমার জীবন থেকে নৈরিত হয়তো চলে গিয়েছিল, কিন্তু নৈরিতের জীবনে তো আমি থেকেই গিয়েছিলাম। আর আমার দেওয়া মিথ্যা অপবাদ, সেটাও তো সত্য হয়ে ওকে চরিত্রহীনই বানিয়ে তুলেছিল। নবনীতার গলা বুঝে এলো কান্নায়। বিন্দু নবনীতার পিঠে আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে ডেকে উঠল, দিদিমণি, তুমি সত্যিই এখনো তাকে কত ভালোবাসো, যেমনটি উনি তোমাকে ভালোবাসেন। আচ্ছা বিন্দু, এমন কেন হয় না? উনি আমাকে না তোমাকে, শুধু তোমাকেই ভালোবাসবে। আমি জানি তোমাদের দৈহিক সম্পর্কের কথা, কিন্তু সেই দৈহিক সম্পর্কের ওপর যে সম্পর্ক থাকে, সেটা হলো নিখাদ ভালোবাসার সম্পর্ক। আমি চাই তুমি ওকে তোমার সব কিছু দিয়ে বাঁধো। ওর জীবনের এই সায়াহ্ন বেলায় ভোরের ফুল হয়ে তুমি ফুটে থাকো। তোমার ভালোবাসার বাঁধনেও ভুলে যাক ওর কৃষ্ণকলিকে। কথাগুলি বলতে গিয়ে প্রচণ্ড উত্তেজনায় নবনীতার শরীর থরথর করে কেঁপে উঠল। তা বিন্দুর দৃষ্টি এড়ালো না। বিন্দু আলতো করে নবনীতার হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে নিজের পেটের ওপর রাখল। তারপর ফিসফিস করে বলে উঠল, পারবো দিদিমণি, আমি ঠিক পারবো। আর আমি যদি না পারি, এই পেটের ভেতর যেটা আছে সে পারবে তার বাবাকে সবটুকু অতীত ভুলিয়ে দিতে। কথাগুলি বলে বিন্দু বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। বিন্দু শেষের কথাগুলি আনন্দে বুকটা যেন ভরিয়ে দিল নবনীতার। বিন্দুর দিকে তাকিয়ে থাকতে গিয়ে ক্ষণিকের জন্য দেখতে পেল সেই 30 বছর আগের নিজেরকে বিন্দুর মধ্যে। মুখে ফুটে উঠল পরম তৃপ্তির হাসি। কিছুক্ষণ আগেই সৈকত নৈরিতকে বাড়িতে পৌঁছে দিয়ে চলে গেছে। রাত অনেকটাই। বিছানায় শুয়ে থাকা নৈরিতের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বিন্দু ঘর থেকে বেরিয়ে গেল। সকাল কটাই বা হবে, 7টা বা 8টা। মোবাইলের রিংটোনের শব্দে আচমকা ঘুমটা ভেঙে গেল নৈরিতের। মনে পড়ে গেল গতকাল রাত্রে অতিরিক্ত মদ্যপান করেছিল। সৈকত গাড়ি করে পৌঁছে দিয়ে গেছিল বেশ রাতে। মোবাইলের রিংটোন কিছুক্ষণ বাজতে বাজতেই থেমে গেল। নৈরিত মোবাইলটা হাতে তুলে নিয়ে মোবাইলের স্ক্রিনে হাত ছোঁয়াতেই হোয়াটসঅ্যাপে আসা ছোট্ট একটা মেসেজ চোখে পড়ে গেল। রাত 3টের সময় করা সৈকতের নৈরিতকে মেসেজ, তোর কৃষ্ণকলি আর নেই। গতকাল রাতে তুই যখন হুইস্কির গেলাসে তুফান তুলে একের পর এক গেলাস ভর্তি করে মদ্যপানে ব্যস্ত, আর আমি তখন আমাদের অতীতের স্মৃতিচারণ করতে গিয়ে বলছিলাম তোর কৃষ্ণকলির কথা, ঠিক তখনই হয়তো তোর কৃষ্ণকলি একবারের জন্য হলেও তোকে খুঁজেছিল নৈরিত। কারণ সে যে অন্যের কাছে নবনীতা হলেও তোর কাছে সে তোরই কৃষ্ণকলি। গত রাত পর্যন্ত তাই তো ছিল। তা আমি 30 বছর
তোদের দুজনের মাঝে থেকেই জেনেছিলাম তোরা দুজনে দুজনার নৈরিত। তা আমার চেয়ে আর কে বেশি জানে? বারবার নৈরিত পড়ল মেসেজটা। গলার ভিতর দলা পাকানো কষ্টটা কেমন যেন কান্নারূপে চোখের কোণ দুটো বেয়ে নেমে আসতে লাগলো। ভীত ব্যাকুল কণ্ঠস্বরে চিৎকার করে নৈরিত ডেকে উঠল, বিন্দু। নৈরিতের কণ্ঠস্বর বিন্দুর কানে পৌঁছতে বেশি দেরি হলো না। এক প্রকার ছুটতে ছুটতে বিন্দু উপস্থিত হলো নৈরিতের ঘরে। ব্যাকুল দুটি চোখ মেলে অবোধ শিশুর মতো নৈরিত তার দিকে তাকিয়ে আছে। দু চোখের লবণাক্ত জল দুগাল বেয়ে নেমে আসছে ক্রমাগত। বিন্দু ছুটে গেল নৈরিতের কাছে। নৈরিতের সারল্য মাখা মুখটা নিজের বুকের মধ্যে নিয়ে চেপে ধরে বলে উঠল, এই তো তোমার বিন্দু গো ডাক্তারবাবু, আর এই বিন্দুর পেটে রয়েছে তোমার সন্তান। তুমি একা নও, নবনীতা দিদিমণি তোমাকে আমায় দিয়ে গেছেন। নবনীতার মৃত্যুর খবর বিন্দু সৈকতের কাছ থেকেই পেয়ে গিয়েছিল সকাল থাকতেই। নৈরিত বিন্দুর মুখের দিকে তাকালো, তারপর বলে উঠল, তুমি কি বলছো বিন্দু? আমার সন্তান তোমার পেটে? আমার সন্তান? কৃষ্ণকলি বিন্দু তোমাকে হারিয়ে দিয়েছে। তুমি আমার সন্তানের মা হতে চেয়েছিলে একদিন, কিন্তু হতে পারোনি। কিন্তু বিন্দু পেরেছে। আমি বাবা হব কৃষ্ণকলি, আমি বাবা হব। কিন্তু কৃষ্ণকলি কোথায় বিন্দু? কৃষ্ণকলি তো নেই। আমার কৃষ্ণকলি তো চিরকালের জন্য হারিয়ে গেল বিন্দু, চিরকালের জন্য। বিন্দু কোনো কথা বলল না। এটুকু হয়তো বুঝেছিল এমন মুহূর্তে সান্ত্বনা দেওয়া হয়তো বৃথা। এরপর কেটে যায় কয়েকটা মাস। কৃষ্ণকলি শোনে নৈরিত তখন পাগল। এদিকে বিন্দু কয়েকদিনের জন্য নার্সিংহোমে ভর্তি। কারণটা নৈরিতের জানা, কিন্তু কৃষ্ণকলির মৃত্যু শোকের কাছে সে আনন্দ ম্লান। তবে বিন্দুর খবরটা মাঝে মাঝে রেখে চলেছে। সন্ধ্যার দিকে ল্যান্ডফোনটা বেজে উঠতেই নৈরিত রিসিভারটা কানে তুলতেই অপর প্রান্তের নারী কণ্ঠ হাসতে হাসতে বলে উঠল, স্যার, আপনার বাড়ির পরিচারিকাটি একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে। নারী কণ্ঠের কথাগুলি কেমন যেন বিদ্রূপের মতো শোনালো নৈরিতের কানে। মনে মনে বার কয়েক বিড়বিড় করে একটি কথা বলে উঠল, পরিচারিকার মেয়ে? না, বিন্দু আমার পরিচারিকা নয়, ও আমার স্ত্রী। ওর সন্তান আমার ঔরসজাত সন্তান। আজই আমি সমগ্র সমাজের কাছে বিন্দুকে স্ত্রীরূপে গ্রহণ করব। বিয়েও হয়েছে ওদের সমগ্র সমাজকে জানিয়ে। কেটে যায় 3 বছরের বেশি সময়। সময়ের সঙ্গে কৃষ্ণকলির চিন্তা ম্লান হয়ে গেছে নৈরিতের স্মৃতিপটে, হয়তো তার নিজের শিশুকন্যার মুখের দিকে তাকিয়ে। সকালে আন্দাজ 8টা। নৈরিতের গোলপার্কের বাড়ির লাগোয়া বাগানটিতে বিন্দু তার শিশুকন্যাটিকে তৈরি করাতেই ব্যস্ত। নৈরিত আর বিন্দুর আজ বড় আনন্দের দিন। তাদের মেয়ে প্রথম দিন স্কুলে যাবে। বিন্দু মেয়েকে তৈরি করে দিতে দিতে হঠাৎই প্রশ্নটা করে ওঠে, আচ্ছা সোনামা, তোর নাম যখন আন্টিরা জিজ্ঞাসা করবে তুই কি বলবি? শ্যামলা ঢলঢল মুখের শিশুকন্যা তৎক্ষণাৎ উত্তর দেয়, আমার নাম কৃষ্ণকলি চট্টোপাধ্যায়। নৈরিত অদূরে বসে একটি ইংরেজি দৈনিক পত্রিকা নিয়ে নাড়াচাড়া করছিল। শিশুকন্যার প্রশ্নের উত্তরে ম্লান হাসি হাসল। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটিতে আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।